আমাদের এই পর্বের আলোচনা আমরা শুরু করতে চলেছি। আমাদের এই পর্বের সভামুখ্য যিনি ডক্টর পৃথা ঘোষ সেন, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান। তার গবেষণার প্রধান ক্ষেত্র নন্দনতত্ত্ব, রবীন্দ্রচর্চা, নারী অধ্যয়ন এবং সমকালীন ভারতীয় দর্শন। রবীন্দ্রনাথের দর্শন ও সৌন্দর্য চেতনা নিয়ে তাঁর একাধিক গবেষণাপত্র ও গ্রন্থে গুরুত্বপূর্ণ তার অবদান রয়েছে। আমি প্রথমে ওনাকে একটু বলবো আমাদের বিভাগীয় অধ্যাপকদের একটু বরণ করে নিতে। দিদি, আপনি একটু সামনে একটু যান। প্রণাম। রবীন্দ্রসঙ্গীত বিভাগ আয়োজিত এই আন্তর্জাতিক আলোচনা সভায় আমায় আমন্ত্রণ জানানোর জন্যে রাজশ্রীদি এবং বিভাগের প্রত্যেককে কৃতজ্ঞতা জানাই। এখানকার পরিবেশ এবং আলোচনা সভা সবসময় আমাদের সমৃদ্ধ করে। এখানে এসেও যে আপ্যায়ন পেলাম, আমি আপ্লুত। আগামী 1 ঘন্টায় সুন্দর সাক্ষীর মুহূর্ত থাকব। নমস্কার। ধন্যবাদ দিদি। আমাদের আজকে এই আলোচনার প্রথম বক্তা বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং গবেষক রোহিণী রায়চৌধুরী। ওনার বিষয় রবীন্দ্রনাথের বসন্তের গান ও গানের বসন্ত। আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনি আসুন। আপনার আলোচনা শুরু হওয়ার আগে আমি একটু বলতে চাই, এই পর্বে যারা গবেষক রয়েছেন, টোটাল 10 জন রয়েছেন। আপনাদের যে আলোচনাটি আপনারা উপস্থাপন করবেন, সেই আলোচনার মধ্য থেকে তার ভূমিকা অংশ এবং যে নতুনত্বের দিক যেটি আপনারা আমাদের সামনে তুলে ধরবেন, সেই বিষয়টিকে খুব সংক্ষিপ্তভাবে যদি আপনারা উপস্থাপন করেন, তাহলে সবার পক্ষে সমানভাবে বলা সম্ভব হবে। ধন্যবাদ। নমস্কার। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসঙ্গীত বিভাগের এই 2 দিন ব্যাপী আন্তর্জাতিক আলোচনা সভায় আমার বক্তব্য রাখার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমি উদ্যোক্তাদের আমার কৃতজ্ঞতা জানাই। বিভাগীয় প্রধান অধ্যাপিকা রাজশ্রী ঘোষকে আমার প্রণাম জানাই। আর আমার বন্ধু বর অনেকেই আছেন এখানে, সবাইকে আমার অনেক শুভেচ্ছা। আমি যে লেখাটি লিখেছি সেটির শিরোনাম রবীন্দ্রনাথের বসন্তের গান ও গানের বসন্ত। আমরা সবাই জানি বসন্ত রবীন্দ্রনাথের অন্যতম প্রিয় ঋতু এবং গীতবিতানের প্রকৃতি পর্যায়ে বসন্ত উপপর্যায়েতে বসন্তের 96টি গান পাওয়া যায়, যেটি সংখ্যাধিক্যে বর্ষার ঠিক পরেই, বর্ষা সব থেকে বেশি 115টি, তারপরেই বসন্ত। কিন্তু প্রকৃতি পর্যায়ের বাইরেও, তাছাড়াও গীতবিতানের যে অন্যান্য পর্যায়গুলি, পূজা, প্রেম, বিচিত্র, প্রেম ও প্রকৃতি, নাট্যগীতি, গীতিনাট্য ও নৃত্যনাট্য, এই পর্যায়গুলিতেও বহুল সংখ্যক গান আমরা পাই যেখানে বসন্তের অনুষঙ্গ খুব স্পষ্ট। তাই এই আলোচনায় শুধু প্রকৃতি পর্যায়ের বসন্তের গানগুলি আমরা ধরছি না, তাছাড়াও অন্যান্য পর্যায়ভুক্ত বসন্ত বিষয়ক গানগুলিও এখানে আমরা আলোচনা করেছি এই ইয়েতে। কিন্তু এই স্বল্প পরিসরে আমার আলোচনার অনুপুঙ্খ তো দেওয়া সম্ভব নয়। আমি শুধু একেবারে প্রাথমিক ইঙ্গিতগুলো একটু দেওয়ার চেষ্টা করি। দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ প্রথম বসন্ত বিষয়ক গান রচনা করেন 1881 সালে ভগ্ন হৃদয় নাটকের জন্য। গানটি তুই রে বসন্ত সমীরণ, এবং শেষ গানটি বসন্ত বিষয়ক শেষ যে গানটি রচনা করেন সেটি 1939 সালে। সেটি হলো আজি দক্ষিণ পবনে। উল্লেখযোগ্য বিষয় হলো এই 2টি গানের একটিও কিন্তু গীতবিতানের প্রকৃতি পর্যায়ে নেই। প্রথম গানটি নাট্যগীতি
এবং শেষ গানটি প্রেম পর্যায়। মনে রাখতে হবে রবীন্দ্রনাথের বসন্তের গান কোনো একমাত্রিক সমধর্মী গানের সমাহার নয়, যাকে আমরা একটা মোনোলিথিক বডি বলতে পারি ইংরেজিতে, সেটা নয়। 1881 থেকে 1939 এই যে সুদীর্ঘ 58 বছরের সময়কাল, কবির জীবনের ওঠা পড়া, ঘাত প্রতিঘাত এই সবের সঙ্গে সঙ্গে তার বসন্তের গানও কিন্তু ক্রমবিবর্তিত হয়ে চলেছে। বিশেষ করে বসন্তের গানের যে ভাব এবং দর্শন, সেটা ভীষণভাবেই এই ক্রমবিবর্তনের যাত্রাপথের মধ্যে দিয়ে গেছে এবং অবশ্যই তার সাথে সাথে সুর, রাগ এবং তালের ব্যবহারও বদলে বদলে যাচ্ছে। 58 বছরের এই দীর্ঘ সময়কালকে আলোচনার সুবিধার্থে আমি 5টি অনুযুগে ভাগ করেছি। এই ভাগের ভিত্তি হচ্ছে রবীন্দ্রনাথের জীবনের বিভিন্ন পর্যায়। তো এই অনুযুগগুলো একটু বলি। প্রথম অনুযুগটি আমি ধরেছি 1881 সাল থেকে 1899 সাল পর্যন্ত। দ্বিতীয়টি 1900 সাল থেকে 1909। তৃতীয় 1910 থেকে 1922। চতুর্থ 1923 থেকে 1931 এবং শেষ এবং পঞ্চম অনুযুগটি 1932 থেকে 1939। এই বিভক্তি কিন্তু যেটাকে বলা হয় ওই জলাভেদ্য প্রকোষ্ঠ বা ওয়াটার টাইট কম্পার্টমেন্ট, সেটা নয়, বরং বলা যেতে পারে যে এই 58 বছরের একটি সুদীর্ঘ যাত্রার পথকে আমি একটু সন্ধান করার চেষ্টা করেছি মাত্র। এই অনুযুগগুলিকে বিশ্লেষণ করার অবকাশ এখানে নেই, সেই বিশ্লেষণ আমি করেছি আমার প্রবন্ধে। সংক্ষেপে বলতে হলে প্রথম ও দ্বিতীয় অনুযুগে রবীন্দ্রনাথের বসন্তের গানের স্ফুরণ কিন্তু সেভাবে ঘটেনি। 1881 থেকে 1899 সালের মধ্যে আমরা বিক্ষিপ্তভাবে রচিত মাত্র 11টি বসন্ত বিষয়ক গান পাই। 1900 থেকে 1909 সালের মধ্যে মাত্র 3টি বসন্ত বিষয়ক গান পাই। এখন প্রশ্ন উঠতে পারে যে তাহলে এই সময়টিকে আমি আলাদা করে অনুযুগ হিসেবে ধরছি কেন? আসলে এই দ্বিতীয় অনুযুগে রবীন্দ্রনাথের জীবনে যে মৃত্যু মিছিল নেমে আসে, তার অভিঘাতেই বোধহয় তৃতীয় অনুযুগ থেকে রবীন্দ্রনাথের গানে বসন্ত এসে ধরা দেয়। তৃতীয় ও চতুর্থ অনুযুগেই সবথেকে বেশি সংখ্যক বসন্তের গান ও বসন্ত বিষয়ক গান রচিত হয়। এই সময় থেকে রবীন্দ্রনাথ তাঁর সৃষ্টির মধ্যে দিয়ে মৃত্যু শোক ও মৃত্যু ভয়ের সঙ্গে একটা বোঝাপড়ায় রত হন। প্রকৃতির মধ্যে জন্ম ও মৃত্যুর যে সহজ ছন্দ, যা ঋতুচক্রে ঘূর্ণায়মান, সেই ছন্দকে ব্যক্তিগত জীবনে ধারণ করে মৃত্যু ভয় এবং মৃত্যু শোক থেকে উত্তরণের পথ খুঁজে নেন। এখন আর বসন্ত শুধু একটি ঋতু হয়ে রইল না, বসন্ত এবারে তার কাছে ধরা দিল নবজীবনের দূত হয়ে। আজকের এই স্বল্প পরিসরে, আমি জানি না আর কতটা সময় আছে, না সময় আমরা অনেকক্ষণ আগে অতিক্রম করে গিয়েছি। আচ্ছা, আমি আর এর বেশি আমি যাব না কোনো অনুপুঙ্খ বিশ্লেষণে। আমি শুধু 2টি গানের একটু অংশ শোনাতে চাই। একটি 1907-এর রচনা, সেটি একটি ধ্রুপদাঙ্গ গান, চৌতালে নিবদ্ধ বাহার রাগে। সেটির একটু অংশ শোনাচ্ছি, আর তারপরে সেই বাহার রাগেই রচিত একটি গান, যেটি 1935 মানে আমার হিসেব অনুযায়ী শেষ অনুযুগে, সেটারও একটু অংশ শোনাচ্ছি। মধুর সুগন্ধে আকুল ভুবন হা হা করেছে মম জীবন, এসো এসো সাধন ধন মম মন
এটি একটি, যদিও প্রকৃতি পর্যায়ে এই গানটি রয়েছে, কিন্তু এটি কিন্তু ব্রহ্মসঙ্গীত হিসেবেও ধরা যেতে পারে। আর এরপরে যে গানটির শুধু আমি স্থায়ীটুকু শোনাবো, সেটি 1935-এর রচনা, সেই বাহার রাগে। আমার বনে বনে ধরলো মুকুল, আমার বনে বনে বহে মনে মনে দক্ষিণ হাওয়া, আমার বনে বনে মৌমাছিদের ডানায় ডানায় যেন উড়ে মরুত শুকো চাওয়া, আমার বনে বনে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ শ্রীমতী রোহিণী রায়চৌধুরীকে। বসন্ত আমাদের প্রিয় গান, সেই বসন্তের গানকে সুন্দরভাবে বিশ্লেষণ করে একটা সুন্দর ছবি তুলে ধরার জন্যে আমরা চলে যাই পরবর্তী বক্তার কাছে। আমাদের পরবর্তী বক্তা রবীন্দ্রসঙ্গীত বিভাগের অতিথি শিক্ষক গার্গী দাস বক্সী, এবং ওনার বিষয় শতবর্ষের আলোকে ঋত্বিক ঘটকের সিনেমায় রবীন্দ্রসঙ্গীতের প্রয়োগ, একটি সমীক্ষা। নমস্কার। উপস্থিত আমার শিক্ষিকা এবং বিভাগীয় প্রধান রাজ্যশ্রীদিকে আমার প্রণাম জানাই। আর যারা এখানে আছেন তাদের মধ্যে আমাদের চেয়ারপারসন, আমার প্রণাম জানাই, এবং সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমার বিষয় শতবর্ষের আলোকে ঋত্বিক ঘটকের সিনেমায় রবীন্দ্রসঙ্গীতের প্রয়োগ, একটি সমীক্ষা। ঋত্বিক ঘটক এমনই একজন পরিচালক, অনেকটাই ছক ভাঙা একজন পরিচালক আর কি। তো এক্ষেত্রে তার স্বল্প জীবনে, তার জীবন সম্পর্কে আর বিশেষ কিছু বলছি না। উনি এমনিতে বাংলাদেশের ঢাকার জিন্দাবাজার অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন। তারপরে তার ভারতবর্ষে দেশভাগের সময় চলে আসা, এই দেশভাগ ওনাকে অত্যন্ত পীড়িত করেছিল, এবং সারা জীবন মাত্র 50 বছর বয়স পর্যন্ত উনি বেঁচেছিলেন। তো তার মধ্যে 8টি পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা তিনি তৈরি করেন, চলচ্চিত্র, এবং তার মধ্যে 5টি চলচ্চিত্রই দেশভাগের বিষয় সংক্রান্ত। এবং আমাদের ভারতবর্ষের যে আমরা সংস্কৃতিতে বড় হয়েছি, তাতে আমরা তো গান পাগল দেশ। এখানে আমরা ঘুমোতে যাই গান শুনে, ঘুম থেকে উঠিও গান শুনে। কিন্তু চলচ্চিত্রে এইভাবে সঙ্গীতের প্রয়োগ আমাদের দেশের মতো করে কিন্তু অন্য দেশে নেই। অন্য দেশে যে চলচ্চিত্রে যে বেশি গান যেগুলোতে হয় আর কি, তাদেরকে গীতচিত্র বলা হয়। আমাদের দেশে সেটা নয়। আমাদের দেশে অত্যন্ত সুচারু রূপে আর কি চলচ্চিত্রে সঙ্গীতের প্রয়োগ করা হয়। ঋত্বিক ঘটক যেটা করেছিলেন, তার সিনেমায় 3 ধরনের গানকে প্রয়োগ করেছিলেন। একটা রবীন্দ্রসঙ্গীত, দ্বিতীয় গণনাট্যের গান, এবং তৃতীয় লোকসঙ্গীত। তার মধ্যে যে 5টি চলচ্চিত্রের কথা বললাম, তার মধ্যে 3টি চলচ্চিত্র, মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার এবং সুবর্ণরেখা, এই 3টি ছবিকে ট্রিলজি বলা হয়। দেশভাগের যন্ত্রণায় আবৃত 3টি সিনেমা, এবং এই 3টি সিনেমাতেই কিন্তু রবীন্দ্রনাথের গান দিয়েই দেশভাগের যন্ত্রণাকে তিনি মূর্ত করেছেন একদম ভিন্ন আঙ্গিকে। মেঘে ঢাকা তারার প্রধান চরিত্র নিতা, যে দেশভাগের যন্ত্রণায় তাদের সমস্ত পরিবারের সম্পূর্ণ বন্ধনটাই দারিদ্র্যের দ্বারা নিয়ন্ত্রিত আর কি। এবং নিতা অত্যন্ত লেখাপড়ায় ভালো হওয়া সত্ত্বেও খুব ছোট্ট বয়স থেকেই তাকে চাকরিতে ঢুকতে হয়, এবং তার জীবনের সাথে মারাত্মকভাবে নানা রকম ঘটনা ঘটে। তার ভালোবাসার মানুষের বিশ্বাসঘাতকতা, বাস্তব পরিস্থিতির কারণে তার মা তার সাথে সবসময় সঠিক আচরণ করে না, তার ভাই বোনেরা শুধুমাত্র নিজেদের স্বার্থেই তাকে ব্যবহার করে, এবং নিতা এই সমগ্র বিষয়টাকে সামলাতে সামলাতে এক সময় গিয়ে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়। কিন্তু তাদের জীবনে এক জায়গায় ঋত্বিক ঘটক যে রাতে মোর দুয়ারগুলি এই গানটিকে
ব্যবহার করেছেন, এবং ব্যবহার করার সময় যখন ছবিটা দেখলে বোঝা যায় যে আমরা মেঘে ঢাকা তারার এই একদম শেষ দৃশ্য আমি ছবিটা দেখাচ্ছি, যেখানে নিতা বলছে যে দাদা আমি বাঁচতে চাই, এবং তার আগে মেঘে যে রাতে মোর দুয়ারগুলি, এই গানটি দেবব্রত বিশ্বাসের কণ্ঠে গীত হয়েছে। এবং এখানে আমি গানটা শোনাতে পাচ্ছি না, যেখানে সিনেমাটায় শুনলে সবাই বুঝতে পারবেন যে একটা পেছনে একটা বড় একটা ধাক্কা আওয়াজ দেওয়া হয়েছিল আর কি, যেটা এই সমস্ত গানটাকে একদম খান খান করে দিচ্ছিল, এবং সেটাই কিন্তু সমাজের যে নিদারুণ দুরবস্থা সেইটাকে ওইভাবে তিনি ব্যবহার করেছিলেন। এছাড়া কোমল গান্ধার সুবর্ণরেখা, কোমল গান্ধারেও নাট্যপ্রেমী নগরের একদল যুবক যারা প্রকৃতির সান্নিধ্যে আসে, এবং তাদের জীবনেও দারিদ্র্য একটা বিশেষ ব্যাপার, কিন্তু তারা প্রকৃতির সান্নিধ্যে এসে তারা বুঝতে পারে যে বিস্ময় কী জিনিস, এবং বিস্মিত হতে হয়, না হলে জীবন চর্চা কোথাও গিয়ে থমকে যায়। হ্যাঁ, তারপরে সুবর্ণরেখা, সেখানেও একটি মাত্র গান রবীন্দ্রনাথের ব্যবহার করা হয়েছে, আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়া বলা হচ্ছে আপনাকে। হ্যাঁ, এই সমস্ত এই কোমল গান্ধার ছবিটির যে প্রচ্ছদ, এইটা দেখলেই বোঝা যাচ্ছে যে অসম্ভব একটা নারী কেন্দ্রিক এবং আরও অনেকগুলো সমাজের চিত্রকে তুলে ধরা হচ্ছে। একদম শেষে আমি চলে যাব যেখানে ঋত্বিক ঘটক শেষ সিনেমা করছেন, যুক্তিতক্ক গপ্প, এবং এখানে ঋত্বিক নিজে অভিনয় করেছিলেন, এবং সেখানে পঞ্চানন একটি চরিত্র, যে সিনেমার অংশে দেখানো আছে যে ভাতের উতলে উঠছে আর কি ফ্যানটা, সেই সময় সেখানে আরও একটি চরিত্র রাগের মাথায় সে ভাতের হাঁড়িটা উল্টে ফেলে দেবে আর কি, এবং সেই ভাতের ফ্যান যেখানে পড়ে যাচ্ছে, তখন চরিত্রতে শাওলি মিত্র ছিলেন, তার একটা বিখ্যাত মানে সিনেমার একটা গানের সাথে তাদের দুজনের চরিত্রায়ন আছে, এবং এখানে ঋত্বিক দেবব্রত বিশ্বাসের কণ্ঠে গাইছেন, কেন চেয়ে আছো গো মা মুখ পানে, কেন চেয়ে আছো গো মা। এইখানে এই চরিত্রটা, ওখানে শাওলিকে দেখানো হয়েছে ওই সংসারের একটি মেয়ে হিসেবে, কিন্তু এখান দিয়ে ঋত্বিক প্রকাশ করেছেন যে দ্বিখণ্ডিত বঙ্গদেশে এবং বঙ্গ মায়ের যে কি করুণ অবস্থা, সেটা একটা জাতীয় সঙ্গীতকে একটা পরিবারের সাথে যুক্ত করে ঋত্বিক সমগ্র সমাজকে সেখানে প্রকাশ করেছেন। আমি বোধহয় অনেকটাই গুছিয়ে বলতে পারলাম না, কিন্তু আমি চেষ্টা করলাম, কিন্তু আমার মনে হয়েছে যে রবীন্দ্রনাথের গানের প্রয়োগের ক্ষেত্রে ঋত্বিক ঘটকের সিনেমা, আর বিশেষত এবছর ঋত্বিকের 100 বছর, সেই হিসাবে তাকে স্মরণ করলাম। নমস্কার। অনেক ধন্যবাদ ডক্টর গার্গী দাস বক্সিকে। অত্যন্ত প্রাসঙ্গিক নির্বাচন, কারণ আমরা জানি এই 2025 এই শতবর্ষ উদযাপন হয়েছে, আর আমরা এটাও জানি যে কিছু কিছু গান আছে, যেমন যে রাতে মোর দুয়ারগুলি, ওগুলো শুনলেই সেই বিশেষ দৃশ্যগুলো চোখে ভেসে ওঠে। আপ্লুত হলাম পরবর্তী বক্তার কাছে। আমাদের পরবর্তী বক্তা আমাদের রবীন্দ্রসঙ্গীত বিভাগের স্কলার, পিএইচডি স্কলার, এবং বর্তমানে উনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সঙ্গীত ভবনের অধ্যাপক, ডক্টর শুভঙ্কর মণ্ডল, এবং ওনার বিষয় রবীন্দ্রনাথের আত্মদীক্ষার গান। নমস্কার, রাজ্যশ্রীদিকে প্রণাম জানাই। আমার শিক্ষক অমর স্যার উপস্থিত রয়েছেন, যারা দাদা দিদি রয়েছেন তাদেরকেও শুভেচ্ছা, ছাত্রছাত্রীদের ভালোবাসা। আজকে আমার বিষয় রবীন্দ্রনাথের আত্মদীক্ষার গান। আত্মদীক্ষা শব্দটিকে যদি আমরা ভাঙি, তাহলে আত্ম মানে বোঝা যাচ্ছে যে নিজ, এবং দীক্ষা শব্দটি এসেছে সংস্কৃত দীক্ষ ধাতু থেকে, যার অর্থ হচ্ছে পরামর্শ দান। তাহলে আত্মদীক্ষা শব্দের অর্থ হলো নিজেকে পরামর্শ দান। এই আত্মপরামর্শ দানেরই ইংরেজি প্রতিশব্দ সেলফ কাউন্সেলিং।
আমরা সকলেই জানি রবীন্দ্রনাথের ব্যক্তিগত জীবন বিশেষ সুখকর ছিল না। অত্যন্ত নিকট আত্মীয়দের বিয়োগে কবি সারা জীবনই কষ্টভোগ করেছেন। এছাড়াও ছিল নানা সমালোচকদের নানা আকারের নখদন্তের আঁচড় কামড়। এই সব অভিঘাত কিংবা ব্যক্তিগত কোনো অসম্পূর্ণতা বোধ রবীন্দ্রনাথকে কখনো কখনো খুবই বিচলিত করেছে। তীব্র নৈরাশ্যের শিকার হয়েছেন কবি, এমনকি ভেবেছেন আত্মহননের কথাও। 25শে সেপ্টেম্বর 1914-তে লেখা একটি চিঠিতে রবীন্দ্রনাথ তার এই পীড়িত মনের কথা মেলে ধরেছেন পুত্র রথীন্দ্রনাথের কাছে। রবীন্দ্রনাথ বলছেন, দিনরাত্রি মরবার কথা এবং মরবার ইচ্ছা আমাকে তাড়না করেছে। মনে হয়েছে আমার দ্বারা কিছুই হয়নি এবং হবে না। আমার জীবনটা যেন একটা আগাগোড়া ব্যর্থ। অন্যদের সকলের সম্বন্ধেই নৈরাশ্য এবং অনাস্থা। তারপরে রামগড়ে যখন ছিলুম তখন থেকেই আমার কনসেন্সে কেবলই ভয়ঙ্কর আঘাত করে চলেছে যে বিদ্যালয়, জমিদারি, সংসার, দেশ প্রভৃতি সম্বন্ধে আমার যা কর্তব্য কিছুই করিনি। আমার উচিত ছিল নিঃসংকোচে আমার সমস্ত ত্যাগ করে একেবারে রিক্ত হয়ে যাওয়া এবং আমাদের সমস্ত পরিবারের লোককে একেবারে চূড়ান্ত ত্যাগের মধ্যে টেনে আনা। সেইটে যতই হচ্ছিল না ততই নিজের ওপর এবং সংসারের ওপর আমার গভীর অশ্রদ্ধা ঘনিয়ে আসছিল এবং কেবলই মনে হচ্ছিল এ জীবনে আমার আইডিয়ালকে রিয়েলাইজ করতে পারলুম না, তখন আমায় মরতে হবে। আবার নতুন জীবন নিয়ে নতুন সাধনায় প্রবৃত্ত হতে হবে। সে সময় রবীন্দ্রনাথ ছিলেন শ্রীনিকেতনে। মরবার ইচ্ছা যতই তাড়া করুক কবিতা বাড়তে দেননি। মনে মনে নিজেকে বুঝিয়েছেন, ওই অবস্থা থেকে বেরিয়ে আসতে চেষ্টা করেছেন। এই চেষ্টা যে বৃথা হবার নয়, এ নিয়ে রবীন্দ্রনাথের আশাবাদী মনোভাব প্রকাশিত হয়েছে চিঠির পরবর্তী অংশে। সেখানে তিনি বলছেন, আমার জন্যে তোরা আর ভাবিস নে, আমি কিছুদিন সুরুলের ছাতে শান্ত হয়ে বসে আমার চিরন্তন স্বভাবকে ফিরে পাবো, সন্দেহ নেই। মৃত্যুর যে গুহার দিকে নেমে যাচ্ছিলুম তার থেকে আবার আলোকে উঠে আসব, কোনো সন্দেহ নেই। চিঠির এই সময় পর্বটি ধরে গীতবিতান কালানুক্রমিক দেখলে আমাদের বিস্ময় জাগে। আমরা বুঝতে পারি এই সময় কবি আশ্রয় নিচ্ছেন তার গানের কাছে। গানগুলি একটু দেখে নিই। হ্যাঁ, চিঠিটা লেখা হয়েছিল 25শে সেপ্টেম্বর, আর গান 8ই সেপ্টেম্বর রয়েছে এবার আমায় ডাকলে দূরে, 12তে না বাঁচাবে আমায় যদি, 12তেই যেতে যেতে একলা পথে, 14তে শেষ নাহি যে শেষ কথা কে বলবে, 18তে দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে, 18তেই দুঃখ যে তোর নয় রে চিরন্তন, 19শে এই কথাটি মনে রাখিস মুক্তি তোরে পেতেই হবে, 24শে ওই অমল হাতে রজনী প্রাতে, 25শে মোর হৃদয়ের গোপন বিজন ঘরে, 26শে সহজ হবি, 26এই ওরে ভীরু তোমার হাতে নাই ভুবনের ভার। এবং তারপরে অক্টোবর মাসের প্রথম দিকেই দেখি 4 অক্টোবর বলছেন, মেঘ বলেছে যাব, রাত বলেছে যাই। ওই দিনই লেখা, তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া। এই গানগুলো অনুধাবন করলেই কবির মনের যে দোলাচল সহজেই অনুমেয়। যেমন তিনি সাগর পাড়ের পরমার্থিক ডাকের কথা শুনছেন, আবার তাকে উপেক্ষা করে খুঁজে নিচ্ছেন মুক্তির পথ, উত্তরণের পথ। রবীন্দ্র স্নেহধন্য প্রশান্ত চন্দ্র মহলানবিশের স্মৃতিকথায় ধরা পড়ে আরেকটি ঘটনার কথা, যেটি দিয়ে রবীন্দ্রনাথ বোঝা যায় আর কি রবীন্দ্রনাথ তার ব্যক্তিগত মানসিক সংকটের দিনে কিভাবে গানের কাছে আশ্রয় নিচ্ছেন। কোনো একটা 7ই পৌষের ঘটনা। তো একটু সংক্ষিপ্ত করুন আপনার আলোচনা। প্রশান্ত বাবু গেছেন আর কি রবীন্দ্রনাথের কাছে, তো একই ঘরে শোয়ার ব্যবস্থা করা হয়েছে তার আগের দিন, কিন্তু শেষমেশ কবিকে উনি শুনলেন যে সারা রাত্রি গান গেয়ে গেলেন এবং গানটি ছিল অন্ধজনে দেহ আলো। কবি সারা রাত ঘুমননি। পরে যখন তারপরের দিন উনি জিজ্ঞেস করলেন, তখন কবি বললেন, কাল মন বড় পীড়িত ছিল তাই গান করছিলুম, ভোরের দিকে মন আকাশের মতোই প্রসন্ন হয়ে গেল। তো এই উল্লেখযোগ্য যে ঘটনাটি ছিল তার
কন্যা মীরা দেবীর বিবাহ বিচ্ছেদ। বারে বারে অস্থিরতায়, সংকটে, অবসাদে রবীন্দ্রনাথ নিজেই তার গানে আশ্রয় খুঁজেছেন। আমরাও কিন্তু তার গানে খুঁজে পাই সেই আশ্রয়। এরকম পূজা পর্যায়ের বেশ কিছু গান রয়েছে যেখানে এই কথাগুলি বলা যায়, এবং এই গানগুলো যেন সেলফ কাউন্সেলিংয়ের গান, আত্মদীক্ষার গান, নিজে থেকে জেগে ওঠার গান। যেমন আমি বলতে চাই, কয়েকটা গানের উদাহরণ দিচ্ছি। ক্ষত যত ক্ষতি যত, এই গানে যেমন ধরা পড়ে জীবনের প্রতি এক গভীর ইতিবাচক দৃষ্টিভঙ্গির কথা। জীবনের ক্ষত ক্ষতিকে দীর্ঘ জীবনের নিরীক্ষে কত ক্ষুদ্র সেটা কবি এখানে প্রকাশিত করেছেন। নিবিড় ঘন আধারে কবি সংসার সমুদ্রে পাড়ি দেওয়ার পরামর্শ দিয়েছেন সেই ঈশ্বরকে ধ্রুবতারা হিসাবে দেখে, এবং সমস্ত বিষাদে ম্রিয়মান না হয়ে পড়ার কথা বলেছেন। আনন্দধারা বহিছে ভুবনে এই গানে রয়েছে ক্ষুদ্র দুঃখ সুখ ভুলে প্রেম নিজের জীবনে ভরে নেওয়ার কথা। আপনারে দিয়ে রচি লিখিয়ে এই গানে রয়েছে আত্মমুক্তির কথা, মোহমুক্তির কথা। ঠেলে দে আড়াল ঘুচিবে আধার, আপনারে ফেল দূরে, অর্থাৎ আমিত্বের মুক্তি। এছাড়াও পূজা পর্যায়ের আরও অনেক গানে, বিশেষত দুঃখ উপপর্যায়ের গানে রয়েছে এই ধরনের অনেক ইতিবাচক গান, যেটা দুঃখকে স্বীকার করে নিয়ে উত্তরণের পথ রবীন্দ্রনাথ দেখাচ্ছেন। দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার খুঁজবে কবে, ও নিঠুর আরও কি বান, আরও আঘাত সইবে আমার, এই কথাটি ধরে রাখিস মুক্তি তোরে পেতেই হবে। এরকম আরও অসংখ্য গানের উল্লেখ করা যায়, যে গানগুলি ভাষা ও ভঙ্গি পরামর্শ দানের মতো, যেন পথ প্রদর্শন করছেন কবি আমাদেরকে। এবং ভাবতে অবাক লাগে, প্রায় 100 বছর আগে যখন মানসিক সমস্যা এবং তার সমাধান নিয়ে এত সচেতনতা ছিল না, সেই সময়ে এই গানগুলি রচিত, যেগুলি আজও বাঙালিকে পথ দেখিয়ে চলেছে তার মানসিক সংকটের মুহূর্তে কাঁধে হাত রেখে শুশ্রূষার বাণী শোনাচ্ছে আজও। এই গান সত্যকার অর্থেই হয়ে ওঠে বাঙালির আত্মদীক্ষার গান। নমস্কার। অনেক ধন্যবাদ ডক্টর শুভঙ্কর মণ্ডলকে। রবীন্দ্র জীবনের প্রতিফলন আমরা বহু রবীন্দ্রসঙ্গীতে পাই, সেই সঙ্গে রবীন্দ্রসঙ্গীতে যে গভীর দর্শন তত্ত্ব তা শুনলাম। চলে যাই পরবর্তী বক্তার কাছে। আমাদের পরবর্তী বক্তা শাশ্বতী বিশ্বাস, উনি গবেষক, বাংলা বিভাগ, সেন্ট জেভিয়ার্স কলেজ। ওনার বিষয় বাংলা খ্রিস্ট সঙ্গীত সংকলনে রবীন্দ্রসঙ্গীত। আমি অনুরোধ করব আপনাকে আপনার বিষয়টির মানে মূল ভাবনাটা যদি আপনি আমাদের সামনে। ধন্যবাদ। আমার গবেষণার বিষয় বাংলা খ্রিস্ট সঙ্গীত সংকলনে রবীন্দ্রসঙ্গীত। খ্রিস্ট সঙ্গীত কি? খ্রিস্ট সঙ্গীত বলতে আমাদের যেটা মনে পড়ে সেটা খ্রিস্ট ধর্মের গান, যীশু খ্রিস্ট বিষয়ক গান, কিংবা খ্রিস্ট ধর্মের যে গ্রন্থ বাইবেল সেই সংক্রান্ত বিষয় যে গানের মূল প্রতিপাদ্য তা। কিন্তু বাংলায় খ্রিস্ট ধর্মের গানের মধ্যে এমন বহু গান ঢুকেছে যা সরাসরি খ্রিস্ট ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, বরং অন্যান্য বিভিন্ন ধরনের ভক্তি সঙ্গীত। তার মধ্যেই একটা অংশ রবীন্দ্রসঙ্গীত। এখন খ্রিস্ট ধর্মের বিভিন্ন শাখা উপশাখা আছে। সবচেয়ে বড় যে শাখাটি সারা বিশ্বে আছে সেটা রোমান ক্যাথলিক। বাংলায় রোমান ক্যাথলিক খ্রিস্ট ধর্মের যে গানের বই তার নাম গীত সঞ্চয়। গীত সঞ্চয়ে রবীন্দ্রনাথের 60খানি গান লিপিবদ্ধ আছে। এছাড়াও বিভিন্ন খ্রিস্ট ধর্মের যে উপাচার, অনুষ্ঠান, উপাসনা ইত্যাদি সম্পর্কিত রবীন্দ্রসঙ্গীতের একটা লম্বা তালিকা আছে। এটা গেল রোমান ক্যাথলিক ধর্মের কথা। এর পাশাপাশি বাংলার যে প্রোটেস্ট্যান্ট ধর্ম তার মধ্যে সবচেয়ে বড় যে সম্প্রদায় সেটা হচ্ছে চার্চ অফ নর্থ ইন্ডিয়া। এদের গানের বই ধর্মগীত। ধর্মগীতে রবীন্দ্রসঙ্গীতের সংখ্যা অনেকখানি কমে যাচ্ছে। দেখা যাচ্ছে 7টি গান, অর্থাৎ 7 songs are there in that song book or hymn book. এবার এই 7খানি গান যে গীত সঞ্চয় বইয়ে নেই তা কিন্তু নয়, অর্থাৎ এই দুই ধরনের খ্রিস্ট ধর্মের মধ্যে কোনো বিভেদ নেই,
অন্তত গানের ক্ষেত্রে। আমি এবার, আমার সময় অত্যন্ত কম, সেই জন্য দুটো গানের প্রসঙ্গে আসব। খ্রিস্ট ধর্ম এবং রবীন্দ্রসঙ্গীত বলতে প্রথমেই যে গানের কথা আমাদের মনে পড়ে সেটা হচ্ছে একদিন যারা মেরেছিল তারে গিয়ে। এই গানটি আমার আলোচনার বিষয় নয়। আমার আলোচনার বিষয় আরেকটি গান, আজি শুভ দিনে পিতারো ভবনে অমৃত সদনে চলো যায়। এই গানটি অবশ্যই খ্রিস্ট সঙ্গীত আমাদের মনে হয়, কিন্তু বাংলার এখনো পর্যন্ত কোনো খ্রিস্ট সঙ্গীত সংকলনে আমি এই গানটা দেখতে পাইনি। তার মানে কি এই গানটা গাওয়া হয় না? অবশ্যই হয়। রবীন্দ্রসঙ্গীত এবং যখন খ্রিস্টোৎসব হয় বিশ্বভারতীতে তখন এই গানটা গাওয়া হয়, কিন্তু কেন এই গানটা কোনো খ্রিস্ট সঙ্গীত সংকলনে লিপিবদ্ধ হয়নি, এটা একটা ধোঁয়াশা বা অস্পষ্টতার জায়গা আমার কাছে। দ্বিতীয় যে গানটার প্রসঙ্গে আমি আসব সেটা একটা ব্রহ্মসঙ্গীত, কিন্তু এর পর্যায় প্রেম। গানটা হচ্ছে তোমার এই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা। কাদম্বরী দেবীর প্রয়াণের পর রবীন্দ্রনাথ এই গানটা রচনা করেছেন এবং এই গানটা 1925 সালে একটি খ্রিস্ট সঙ্গীত সংকলন প্রকাশিত হয়েছিল মহেন্দ্রচন্দ্র চক্রবর্তীর হাত দিয়ে। সেই গানের বইতে এই গানটা লিপিবদ্ধ ছিল। তারপরে আর কোনো খ্রিস্ট সঙ্গীত সংকলনে এই গানটা আমি পাইনি। এবং আরেকটা উল্লেখযোগ্য বিষয় যে কোনো প্রেম পর্যায়ের গান খ্রিস্ট সঙ্গীত সংকলনগুলোর মধ্যে ইদানিংকালে দেখা যায় না। হয়তো খ্রিস্ট ধর্মের যারা মানুষ তাদের মধ্যে, বা যারা এই বইগুলো সংকলন করেন, সংকলয়িতা, তাদের মধ্যে এরকম কোনো ধারণা থেকে গেছে যে পূজা এবং প্রেম এই দুটোর মধ্যে কোনো সীমারেখা বা বিভেদ আছে, কিন্তু তা তো ঠিক নয়। রবীন্দ্রনাথের প্রেম এবং পূজা এই দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে। এবার আমি ভীষণ আনন্দিত হব যে কোনো দিন যদি এই বিষয়টা আমি বাংলার খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষের মধ্যে দেখি যে এই জল অচল সীমারেখা বা রিজিডনেস তারা গানের মধ্যে আনছেন না, তাহলে সত্যি সেটা সামাজিকভাবে অত্যন্ত মঙ্গলের। ধন্যবাদ। অনেক ধন্যবাদ শ্রীমতী শাশ্বতী বিশ্বাসকে। আমরা জানি রবীন্দ্রনাথের সঙ্গে খ্রিস্ট ধর্মের ওতপ্রোত সম্পর্ক, যেটা উল্লেখ করা হলো যে আজও বড়দিনের দিন উপাসনা গৃহে খ্রিস্টোৎসব পালিত হয়। অত্যন্ত সংক্ষিপ্ত সুন্দর পরিশীলিত বক্তব্য আমরা শুনলাম। চলে যাই পরবর্তী বক্তার কাছে। পরবর্তী বক্তা আমাদের দীপান্বিতা হাজরা, পিএইচডি স্কলার, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। ওনার বিষয় দ্য ইম্প্যাক্ট অফ লোকসঙ্গীত অন রবীন্দ্রসঙ্গীত। আসেনি? আচ্ছা। পরবর্তী বক্তা ডক্টর রিমা দাশগুপ্ত, উনি অতিথি শিক্ষক, কণ্ঠসঙ্গীত বিভাগ, মহিলা কলেজ, বিনোদপুর, কাটিহার। ওনার বিষয় সঙ্গীতের প্রশিক্ষণে বহির্বাংলায় রবীন্দ্রসঙ্গীত চর্চার প্রসারের সম্ভাব্যতা ও অসম্ভাব্যতা। এই ভয়ঙ্কর কাজটি আমাকে করতে হবে, মাত্র 5 মিনিটের মধ্যে আমায় বলতে হবে। এই ভয়ঙ্কর কাজটি করার আগে সকলকে, যারা ছোটরা আছো তাদেরকে আমার ভালোবাসা জানাই, আর উপস্থিত সকল গুণীজনদের আমার প্রণাম জানাই। খুব বেশি বলবো না, ভূমিকার অংশটা পড়ব আর কিছু কিছু পয়েন্ট বলে উপসংহারের পোর্শনে চলে যাব। ঐতিহাসিক বিবর্তনের পথ ধরে সঙ্গীত সমগ্র বিশ্বের শিক্ষা ও সংস্কৃতিতে একটা বিশেষ স্থান অর্জন করেছে। ভারতবর্ষে অতি প্রাচীনকাল থেকেই বৈদিক সামগানের মাধ্যমে গুরু শিষ্য পরম্পরায় সঙ্গীতের সুর আর্য সমাজে প্রতিষ্ঠিত। সামবেদের সুরমূর্ছনার সাথে যদি আমাদের পরিচয় না ঘটত, আমরা বর্তমান সময়ে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং উপশাস্ত্রীয় সঙ্গীতের সাথে পরিচিত হতে পারতাম না। আবার আর্য সভ্যতার পাশাপাশি দাক্ষিণাত্যেও সঙ্গীতের সাধনার নানা দিগন্ত উন্মোচিত হয়েছে। বলা ভালো, আর্য সভ্যতা ও দ্রাবিড়ীয় সভ্যতা যখন বিবর্তনের সাথে সাথে উত্তর ভারতীয় সভ্যতা এবং দক্ষিণ ভারতীয় সভ্যতা রূপে প্রকাশিত হতে থাকে, তখন থেকেই সঙ্গীত চর্চার এক আমূল পরিবর্তন দেখা যায়।
উত্তর ভারতীয় সঙ্গীতে যেমন নতুন ধরনের গায়ন ও বাদন সত্তার বিকাশ ঘটেছে, তেমনি দক্ষিণ ভারতীয় সঙ্গীতের আদিরূপটি এক নবতর পরিসর বৃদ্ধি হয়েছে এবং এ সকল সঙ্গীত চর্চাকে ধরে রাখার অন্যতম কাণ্ডারি হল বিভিন্ন ঘরানার বা পরম্পরা, যা আজও গুরু শিষ্যের সাংস্কৃতিক আদান প্রদানের মধ্যে চলে এসেছে। এই ঘরানা বা পরম্পরার দরুন আমরা পেয়েছি উত্তর ভারতীয় এবং দক্ষিণ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন ধারা, ধ্রুপদ, ধামার, খেয়াল, ঠুমরির পাশাপাশি কৃতি, তিল্লানা ইত্যাদি ধারার সঙ্গীতেরও বহু চর্চা হয়ে এসেছে। সেই ঘরানা বা পরম্পরাগত ধারায় সঙ্গীতের সাধন প্রশিক্ষণ বাংলার বেশ কিছু অঞ্চলে বিরাজ করে। শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে যেমন বিষ্ণুপুর ঘরানা, তেমনি কীর্তনের ক্ষেত্রে তেমনি গরানহাটি, মনোহরশাহী, রেনিটি ধারা, বাউলসহ বেশ কিছু লোকসঙ্গীতের বিভিন্ন পরম্পরা আজও বাংলার বহু সঙ্গীত সাধকদের মধ্যে রয়েছে এবং সেই সাধনা রবীন্দ্রসঙ্গীতের মধ্যেও কিছু কিছু ঘরানার মধ্যে রয়েছে, যেমন দক্ষিণী, আমাদের গীতবিতান, তারপর বিভিন্ন প্রাইভেট যেগুলো আমাদের গান শেখানো হয় সেসব ধারণার মধ্যে রয়েছে। কিন্তু আমার এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা বাংলার বাইরে রবীন্দ্রনাথের গানকে কতটুকুনি প্রচার করতে পারছি, কতটুকুনি আমরা বাংলার বাইরে রবীন্দ্রনাথের গানকে বিস্তার করতে পারছি, সেই নিয়েই আমাদের এই আলোচনার এই বিষয়টি। খুব ভয়ঙ্কর লেখা, এই জন্য বড় করে পড়তে পারছি না। তো এখানে যেমন সেখানে সঙ্গীতের এই প্রচারে যেমন গুরু শিষ্য পরম্পরা আমরা দেখে এসেছি, তেমনি বিশ্ববিদ্যালয় এবং বিদ্যালয়ত আমাদের সঙ্গীতের যে প্রয়োগ, যে আমরা সঙ্গীত যে আমরা বিদ্যালয়ে পাঠক রূপেও আমরা ব্যবহার দেখতে পাচ্ছি, সেই নিয়েও আমরা কিছু নিদর্শন আমরা পাই। রাজ্য সরকারের এখন অধিকাংশ স্কুলেই, যেগুলো আগে আমরা ভাবতেই পারতাম না সঙ্গীতকে একটা আমাদের নিজস্ব চর্চার বিষয়রূপে আমরা ভাববো, সেটা ভাবতেই পারতাম না, কিন্তু এখন অনেক জায়গায় সঙ্গীত সুবিস্তৃত এবং মুখ্য বিষয়রূপে ছেলেমেয়েরা এখন নিচ্ছে। কিন্তু যেটা সমস্যা হচ্ছে, বাংলার বাইরে যখন দেখি সঙ্গীত ক্লাসিক্যাল সঙ্গীতই বেশি চর্চা হয়েছে, যখন বাংলায় যেখানে রবীন্দ্রসঙ্গীতের চর্চা হয়, আমরা যেভাবে রবীন্দ্রসঙ্গীত গাইতে পারি আমরা মুক্ত কণ্ঠে, বাইরে গাইতে গেলে মনে হয় বাবা রবীন্দ্রসঙ্গীত শেখা যাবে না, ক্লাসিক্যাল মিউজিক আমি শিখবো। আর সবথেকে বড় কথা, বাইরে বেশিরভাগ জায়গাতেই জাতীয় সঙ্গীত ছাড়া রবীন্দ্রসঙ্গীতের কোনো কিছু জানেই না, রবীন্দ্রনাথ ঠাকুরকেই জানে না, এবং সেটা চেষ্টা চলবে অদূর ভবিষ্যতে কীভাবে করা যায় সেই নিয়ে। আমাদের রবীন্দ্রসঙ্গীতের যে কিছু সম্ভাব্যতাও রয়েছে, কিছু অসম্ভাব্যতা রয়েছে। যেমন আমাদের সম্ভাব্যতা দিকগুলো, যেমন আমাদের প্রচুর গান শুনতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলিকে চারিদিকে বিস্তার করতে হবে, যেমন মূল গান, ভাঙা গান শিক্ষার মাধ্যমে আমাদের বাকি যার ছেলেমেয়েদের উৎসাহিত করতে হবে, যেমন উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, দক্ষিণ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং পাশ্চাত্য সঙ্গীতের অনুসরণে যে রবীন্দ্রনাথ ঠাকুর যেসব গান লিখেছেন, সেইগুলোর মাধ্যমে, সেই সুরগুলোকে চেনানোর মাধ্যমে রবীন্দ্রসঙ্গীতকে চেনানো যেতে পারে, এইটাই মনে হয়েছে। এবং বর্তমানে আমি যে জায়গায় কর্মরত, সেই জায়গায় তো রবীন্দ্রসঙ্গীতের ব্যাপারে জানতো না, কিন্তু ইন্টারভিউ দেওয়ার সময় আমাকে ধরা হয়েছিল যে ভানু সিংয়ের পদাবলী থেকে একটি গান গাইতে, কারণ ওদের লৌকিক ভাষা হচ্ছে মৈথিলি ভাষা নিদর্শন একমাত্র রবীন্দ্রনাথের ভানু সিংয়ের পদাবলী ছাড়া ভাবতেই পাওয়া যায় না। সেখান থেকে একটি গান আমি গেয়েছিলাম এবং সেখান থেকে ধরতে পারি যে ভানু সিংয়ের পদাবলী থেকেও এই যে আমরা চর্চার মাধ্যমে সঙ্গীতকে ধরে রাখতে পারি, এইরকম বহু সম্ভাবনাও রয়েছে। অসম্ভবতা এখানেই যে আমরা এখানে যেমন প্রচুর শিক্ষকদের সান্নিধ্য পাচ্ছি, তোমরা যারা প্রাইভেটেও এখানে শিখতে পারছো, কিন্তু তোমরা বাইরে যদি যাও কখনো দেখবে যে তুমি রবীন্দ্রসঙ্গীত শেখানোর সেই রকম লোক নেই। তবে হ্যাঁ, বাইরে তোমরা শেখাতে পারবে না এমনটা নয়, যে অনেকেই এখান থেকেই যারা বাইরে থাকছেন, যারা বাড়ি ওনাদের কর্মসূত্রে বাইরে থাকেন, তারা নিজেদের ঘরে করতে পারছেন, কিন্তু যেটা আমাদের একাডেমিক ফিল্ডে করা খুব ডিফিকাল্ট একটি ব্যাপার। তো এই কয়েকটি অসম্ভাব্যতা আছে, বিচারে গেলাম না। তো আমরা এই সম্ভাব্যতার অসম্ভাব্যতার মেলবন্ধনে আমাদের যে শুধু এইটুকুনি আমার বক্তব্য, যে রবীন্দ্রসঙ্গীতকে জানতে গেলে আমাদের একদম শূন্য থেকে আমরা যদি বাইরে কাজ করতে যাই, যেখানে এমন জায়গায় কাজ করতে যাব যেখানে আমাদের সেরকম উন্নত পরিকাঠামোও নেই, এমন অবস্থায় কি করব, কোথায় যাব, কিভাবে করব। তো পুরনো শিল্পীদের গান শোনানো, যারা রবীন্দ্রসঙ্গীত গেয়েছে, তার বাঙালি নয় কিন্তু অবাঙালি, হ্যাঁ, তারা গেয়েছেন, এবং যারা
মানে বিভিন্ন ইউটিউব থেকে বিভিন্ন রবীন্দ্রসঙ্গীত সুরের যে সিনেমার গানগুলো তৈরি হয়েছে, রবীন্দ্রসঙ্গীতের সুরের অনুসরণে যে সব সিনেমার গানগুলো তৈরি হয়েছে, হ্যাঁ, সেইগুলো শুনিয়ে রবীন্দ্রসঙ্গীত সুরকে চেনানো, হ্যাঁ, এরকম বিশেষ কিছু হ্যাঁ নিদর্শন আমরা দেখতে পাবো আর কি। তো সেই জন্যেই আমি এই গানটা গেয়েই আমি শেষ করব। সবার মাঝখানেই রবীন্দ্রনাথকে আমাদের স্বীকার করতে হবে, তাই আমি এটা গেয়েই আমার বক্তব্য আজকে শেষ করছি। সবার মাঝারে তোমারে স্বীকার করিব হে, সবার মাঝারে তোমারে হৃদয়ে বরিব হে, সবার মাঝারে তোমারে স্বীকার করিব হে। নমস্কার। অনেক ধন্যবাদ ডক্টর রিমা দাশগুপ্তকে। সঙ্গীতের ইতিহাস ও বর্তমান প্রেক্ষিতকে খুব সুন্দর করে সমন্বিত করলেন আপনি। আমরা চলে যাই পরবর্তী বক্তার কাছে। আমাদের পরবর্তী বক্তা তন্ময় কুমার সাহা, রবীন্দ্রসঙ্গীত বিভাগের মাস্টার্সের ছাত্র, কৃতি ছাত্র আমাদের রবীন্দ্রসঙ্গীত বিভাগের এবং গবেষণা মনস্ক। ওনার বিষয় রবীন্দ্রনাথের বৈকালী, কবি, সম্পাদক, দ্বৈরথ। নমস্কার, বড়দের আমার প্রণাম। আমার সহপাঠী যারা ছোট আছে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার মূল আলোচনার বিষয়ে প্রবেশ করতে চাই। যে বিষয় ভাবনা আমি ভেবেছি তার শিরোনামের একটি অংশ কবি, সম্পাদক, দ্বৈরথ। এই পরিধিকে আমি বৈকালীর মধ্য দিয়ে একটু উপস্থাপন করার চেষ্টা করব। এবার প্রশ্ন জাগতে পারে যে বৈকালী বা কেন? এর আগে তো অনেক গ্রন্থ প্রকাশিত হয়েছে, তার সম্পাদক আলাদা ছিল। বৈকালী নেবার কারণ আজ থেকে 100 বর্ষ পূর্বে ঠিক এই সময়ে রবীন্দ্রনাথ বৈকালীর গীতি কাব্য কবিতাগুলো লিখছেন। অর্থাৎ আজকে বৈকালীর 100 বর্ষ পূরণ হলো আর কি, সেই একটি কারণ। আরেকটি কারণ, আমরা গীতাঞ্জলি এবং বলাকা পর্ব নিয়ে যতটা চর্চা করি, গবেষণা করি, বৈকালী পর্বটা নিয়ে কিন্তু সেই অর্থে চর্চা করি না। বৈকালী পর্ব এই কারণে বললাম, রবীন্দ্রনাথের যে সায়নকালীন যে সময়টা অর্থাৎ জীবনের শেষ দিকটা, সেখানে উনি বৈকালীর অনেক কবিতায় প্রকাশ করছে, যেখানে জীবন সায়নের যে অর্ঘ্য জীবন দেবতার উদ্দেশ্যে আবার সাজিয়েছেন গীতাঞ্জলির পর্ব পরে, তাকে প্রত্যেকটি কবিতার মধ্য দিয়ে প্রকাশ করছে। সেখানে কি কি কবিতাগুলো হচ্ছে? সেখানে আত্মোপলব্ধির গান বা কবিতা হচ্ছে, সেখানে মুক্তির গান, সেখানে আত্ম অন্বেষণের গান। এই সামগ্রিক দিকটা রবীন্দ্রনাথ যখন দেখছেন যে অষ্টমবার বিলেত যাত্রার সময় যে সেখানে একটি অভিনব পদ্ধতি, অর্থাৎ অ্যালুমিনিয়াম পাতের ওপরে এক বিশেষ কালি দিয়ে কবিতা লেখার একটা প্রচলন এবং সেইটা গ্রন্থ আকারে প্রকাশ, তার ভাবনার যখন একটি নতুন ভাবনা ভাবলেন এই বিষয়ে এবং দেখলেন, তখন তিনি প্রথম লেখন নামের গ্রন্থটি প্রথম প্রকাশিত হলো। এবং সেইটা দেখে দেখলেন যে এই লেখন যে পদ্ধতিতে ছাপা হলো এবং তার মনে হলো যে এটা একটি অভিনব পদ্ধতি, যার ফলশ্রুতিতে পরবর্তীকালে দেশে প্রত্যাবর্তনের পর অর্থাৎ 1926-এর প্রত্যাবর্তনের পর রবীন্দ্রনাথ প্রথম বৈকালী নিয়ে ভাবনা শুরু করলেন। কিন্তু তার আগেও বৈকালীর শিরোনামটি নিয়ে প্রবাসী পত্রিকায় কিন্তু প্রথম ক্রমান্বয়ে কালানুক্রমিকভাবে সুসজ্জিতভাবে কিন্তু কবিতাগুলো প্রকাশিত হচ্ছে। সেই কবিতাগুলো প্রকাশ করছেন কে? রামানন্দ চট্টোপাধ্যায় এবং কালিদাস নাগ। এবং উনি প্রত্যাবর্তনের পরে বলছেন যে আমি ইউরোপের যে স্টাইলটা দেখে আসলাম গ্রন্থের, সেই স্টাইল ভাবনা নিয়ে আমি বৈকালী সাজাতে চাই। কিন্তু অসুবিধাটা এখানে হলো যে বৈকালীর অনেক কবিতাই পেন্সিলে লেখা, যে কারণে যখন মুদ্রণ হলো পৃষ্ঠার ওপরে তখন দেখা গেল সেগুলো খুব আবছা এবং কিছু ওই প্রিন্টের সময় কিছু কাগজ নষ্টও হয়ে গেল প্রায়, যার ফলশ্রুতিতে বৈকালী আর রবীন্দ্রনাথের জীবদ্দশায় বেরোলো না। এর পরবর্তীকালে 1951 সালে প্রথম তার যে বৈকালী প্রবাসী পত্রিকায় বেরোলো, তার পরিবর্ধিত করে আরও কিছু কবিতা, যেগুলো বিদেশে রচিত কবিতা বলে আমরা জানি, 24খানা কবিতা, সেইগুলো নিয়ে কিন্তু পরবর্তীকালে বৈকালী, আজকে যে বৈকালী আমরা দেখি
বর্তমান সংস্করণ সেটি প্রকাশিত হলো, কিন্তু সেখানে একটি জটিলতা তৈরি হলো। একটা হলো কালিদাস নাগকে যে পাণ্ডুলিপি রবীন্দ্রনাথ দিয়েছিলেন, সেখানে যেরকম 41টি গানের পাণ্ডুলিপি ছিল, তাতে 32টি গান কেবলমাত্র প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল, বাকি গানগুলো আর প্রকাশিত হয়নি। এবং অন্যান্য গান কিছু কিছু শিরোনামে প্রকাশিত হয়েছিল, যেরকম কোষ্ঠী পাথর শিরোনামে, এবং কিছু শিরোনামহীনভাবেও প্রকাশিত হয়েছিল। এবং সেই 24টি গান, যেটা নির্মল কুমারী মহলান বিশকে যে ডায়েরি আমরা দেখতে পাই, সেখানে 24টা গান কালানুক্রমিকভাবে সুসজ্জিত। সেইটা এবং রবীন্দ্রনাথ প্রত্যাবর্তনের পর সেই ডায়েরিতে রবীন্দ্রনাথ সিগনেচার করছেন এবং প্রত্যেকটা ডেট উনি শনাক্ত করছেন। সেই ডেটগুলো আমরা বর্তমান বইকালির দেখতে পাবো মোটামুটি 42 সংখ্যক গীতি কবিতার পর থেকে সেই ডেটগুলো কিন্তু দেওয়া। এইবার জটিলতাটা এইখানে যে কালানুক্রমিকভাবে বা কোনো ভাবনা নিয়ে যে রবীন্দ্রনাথের জীবদ্দশার পরে যিনি সম্পাদনা করেছেন, তার নাম এক্স্যাক্টলি জানা যায় না, সেই কোনো ভাবনা, কোনো অনুষঙ্গ নিয়ে যে বৈকালীর গীতি কবিতাগুলো সাজানো হয়েছে কিনা, সেটা নিয়ে কিন্তু বেশ সন্দেহ প্রকাশ করবার জায়গা আছে। কেননা পাণ্ডুলিপি, যেটা প্রবাসী পত্রিকায় কালিদাস নাগকে দিয়েছিলেন রবীন্দ্রনাথ, সেইখানে প্রথম গীতি কবিতা পরবাসী চলে এসো ঘরে, তার 8ম সংখ্যক কবিতাটি কিন্তু ছিল, যেটা আমাদের এইবার বৈকালীর যেটা আমরা নবসংস্করণ, যেটা আমরা এখনকার সংস্করণটা দেখি, তার প্রথম দোলে প্রেমের দোলন চাপা। তার মানে কালানুক্রমিক ভঙ্গিতে কিন্তু বৈকালী সাজানো হলো না, কিন্তু নির্মল কুমার মহলান বিশের যে ডায়েরির যে কালানুক্রমিক, সেটার কিন্তু ধারাবাহিকভাবে 42 থেকে 68তম সংখ্যক গীতি কবিতায় কিন্তু আমরা দেখতে পাই। এই জটিলতাটা কিন্তু প্রথম কারণ হলো। তাই আমার যেটা মনে হচ্ছে যে বৈকালী নিয়ে যতটা চর্চা হবার কথা, যেহেতু সেই ক্ষেত্রে চর্চা হয়নি, সেই ক্ষেত্রে আমার মনে হয় এখন যারা নতুন গবেষণা করছেন, যারা নতুন ভাবনা চিন্তা করছেন রবীন্দ্রনাথের গ্রন্থ নিয়ে, তাদের মনে হয় বৈকালীকে আবার নতুন ভঙ্গিতে ঢেলে সাজানোর বোধহয় একটি ভাবনা তৈরি হতেই পারে। কেননা রবীন্দ্রনাথের যে ভাবনা, তার ভাবনাটা কেমন ছিল, সেই ভাবনা আজও সেই বর্তমান বৈকালীতে কীরকম প্রক্রিয়ায় সেটা সুসজ্জিত হয়েছে, সেটা নিয়েও কিন্তু একটি সংশয় আছে। তাই আমার মনে হয় এটি আমাদের দায়িত্ব যে সেই ভাবনাটাকে আরেকটুভাবে যত্ন নিয়ে আরেকটুভাবে সুসজ্জিত করাই যেতে পারে। তাই আমি সেই শিরোনামটিকে বলেছিলাম কবি সম্পাদকের দ্বৈরথ। হয়তো রবীন্দ্রনাথ জীবিত অবস্থায় থাকলে এই বৈকালী হয়তো নতুনভাবে আসতো, বৈকালীর চর্চা গীতাঞ্জলি কিংবা বলাকা পর্বের মতোই হতো বলে আমি মনে করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ তন্ময় কুমার সাহাকে। একটি অভিনব বিষয় নির্বাচনের জন্য তো বটেই, আরও একটা কথা বলতে ইচ্ছে করছে, যখন আমাদের ছাত্রছাত্রীরা আমাদের সমৃদ্ধ করে, তখন শিক্ষক হিসেবে কোথাও যেন একটা অন্য প্রাপ্তি থাকে। সেই প্রাপ্তির জায়গায় পৌঁছে দিয়েছে আমাদের তন্ময়। পরবর্তী বক্তাও একজন ছাত্রী, সেই প্রাপ্তিরই অপেক্ষায়। পরবর্তী বক্তা মঞ্জুরি চক্রবর্তী, আমাদের রবীন্দ্রসঙ্গীত বিভাগের 4th সেমিস্টারের ছাত্রী, ও ওনার বিষয় গীতবিতান অ্যান্ড ইভলভিং এস্থেটিক ডিজাইন। Good afternoon, everyone. I'm grateful for the opportunity to present my paper today. With the kind permission of the Honorable Chairperson, the respected moderator, and the respected head of the department, I would like to begin my presentation. I had the opportunity to present an earlier version of this paper at Vishwabharati University. During that session, the Honorable Chairperson offered some valuable suggestions. In today's presentation, I have tried to incorporate those perspectives to further deepen the scope of my discussion. Due to time limitations, I will just briefly focus on some key points of my discussion. So, Gitobitan is mainly known as the major collection of Robindra Songit. Very often, we tend to perceive it simply as a songbook or encounter it briefly in our academic curriculum. However, this academic introduction sparked a deeper curiosity in me to explore the many layers and dimensions of this remarkable work. The more I engaged with Gitobitan, the more I realized that it is far more dynamic and thoughtfully structured than we generally assume.
It actually reflects a long process of artistic development and organization. Before the publication of Gitobitan, the songs of Tagore were published in several earlier collections. In many of these collections, the songs were not arranged in a clear thematic arrangement. However, an early attempt at arranging the songs according to bhava or emotional mood can be noticed in the collection Gan, published in 1909. Although this attempt was still in an early stage, it shows an important step towards a more thoughtful organization of the songs. This idea becomes clearer in the collection Probahini. In this volume, we can observe a more conscious attempt to bring together the songs that share a similar emotional tone. Because of this clearer thematic arrangement, Probahini becomes an important stage in the gradual evolution that later leads to Gitobitan. The title Probahini itself suggests the idea of a flow or movement. The songs in this collection presents emotions that are still growing. When we come to the next published collection, Boikali, the emotions appear calmer and more reflective. The word Boikali refers to the evening. This time of the day is often associated with a quieter and more reflective state of mind. After the activities of the day begin to slow down, the mind naturally turns inward. In Probahini, there is a sense of becoming, and in Boikali, it is more reflective and a mature expression we can see in Boikali. Another interesting aspect that can be noticed in these earlier collections is the presence of textual variations, or we generally call it pathantar. Throughout his life, Rabindranath made numerous changes, additions and refinements to his songs. In some cases, the lyrics of a song in earlier publications are slightly different from the version that later appears in Gitobitan. These small but significant changes reflect Tagore's continuous process of revision and artistic refinement. A more detailed discussion of these variations has been included in my main paper. To conclude, Gitobitan should perhaps not be seen as a simple compilation of songs. Rather, it is the result of a long artistic and organizational process. The attempt to organize the songs thematically in the earlier collections helps us understand how this structure gradually developed. In this sense, Gitobitan can be understood as the outcome of an evolving artistic design. Thank you. Thank you, Manjari Chakraborty, for such a thoughtful yet lucid presentation. We are indeed enriched. Thank you so much. পরবর্তী বক্তার কাছে যাই। পরবর্তী বক্তা মনীষা রয়, উনি মাস্টার্সের ছাত্রী, কণ্ঠসঙ্গীত বিভাগ, সঙ্গীত ভবন, বিশ্বভারতী। ওনার বিষয় রবীন্দ্রসঙ্গীতের সংরক্ষণ, নাচ, রবীন্দ্র চেতনার সংরক্ষণ, সমসাময়িকতার প্রেক্ষিতে এক সমালোচনামূলক পর্যালোচনা। নমস্কার, উপস্থিত গুরুজনদের আমার প্রণাম জানাই আর সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমার আজকের বিষয় রবীন্দ্রসঙ্গীতের সংরক্ষণ না রবীন্দ্র চেতনার সংরক্ষণ, সমসাময়িকতার প্রেক্ষিতে একটি সমালোচনামূলক পর্যালোচনা। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর তার সাহিত্য ও সঙ্গীতের সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করে বিশ্বভারতী। রবীন্দ্রসঙ্গীতের সঠিক রূপ ও নিজস্ব ভাব বজায় রাখার জন্য পরবর্তীকালে সঙ্গীত বোর্ড কিছু নিয়ম গঠন করে। গীতবিতান ও স্বরবিতানের মাধ্যমে গানের মূল কথা বা পাঠ, লয় ও স্বরলিপি সংরক্ষণ করা হয়। এই প্রাতিষ্ঠানিক উদ্যোগ নিঃসন্দেহে রবীন্দ্রসঙ্গীতের ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের কাছে রবীন্দ্রনাথের গানের মূল ভাবধারা পৌঁছে দিতে সাহায্য করছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, সময় কি স্থির থাকে? প্রজন্ম কি থেমে থাকে? বর্তমান সময়ের নতুন প্রজন্ম সম্পূর্ণ ভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশে বেড়ে উঠছে।
এই বাস্তবতায় রবীন্দ্রনাথের গান কি একই আঙ্গিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে পারছে, নাকি রবীন্দ্রসঙ্গীত ধীরে ধীরে একটি নির্দিষ্ট সাংস্কৃতিক পরিসরের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ছে? রবীন্দ্রনাথ নিজেই ছিলেন একজন আধুনিক ও পরীক্ষাপ্রবণ স্রষ্টা। তিনি বিভিন্ন সময়ে নিজের গানের সুর ও সঙ্গীত রীতিতে পরিবর্তন এনেছেন এবং নতুন সঙ্গীতধারার সঙ্গে আলাপ তৈরি করেছেন। তার জীবদ্দশায় রবীন্দ্রসঙ্গীত চলচ্চিত্রে ব্যবহার হয়েছে মানুষের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে। পরবর্তীকালে সত্যজিৎ রায় কিংবা ঋত্বিক ঘটক তাদের চলচ্চিত্রে রবীন্দ্রনাথের গান নতুন প্রেক্ষাপটে ব্যবহার করেছেন। আবার জনপ্রিয় সঙ্গীত শিল্পী রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবাব্রত বিশ্বাস তার গায়ন রীতিও এক সময় প্রাতিষ্ঠানিক নিয়মের সঙ্গে মতভেদের কারণ হয়ে দাঁড়িয়েছিল। অন্যদিকে বর্তমান সময়ে অনেক শিল্পী রবীন্দ্রসঙ্গীতকে নতুনভাবে পরিবেশন করে নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। যেমন শিল্পী শ্রীকান্ত আচার্য, অনুপম রায়, সায়ন চৌধুরী অর্ণব, শাহানা বাজপেয়ী প্রমুখ শিল্পীর পরিবেশনায় রবীন্দ্রসঙ্গীত নতুন শ্রোতাদের কাছে পৌঁছাচ্ছে। এই নবীকরণকে ঘিরে যেমন বিতর্ক রয়েছে, তেমনি এর মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে রবীন্দ্রনাথের গান নিয়ে নতুন আগ্রহ সৃষ্টি হচ্ছে। এই প্রেক্ষাপটে এক ধরনের দ্বৈত সংকট সামনে আসে। যদি রবীন্দ্রসঙ্গীত কেবল কঠোর প্রাতিষ্ঠানিক নিয়মের মধ্যে সীমাবদ্ধ থাকে, তবে নতুন প্রজন্মের সঙ্গে তার সংযোগ কমে যেতে পারে। আবার যদি ঐতিহ্যগত গায়ন রীতি সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়, তবে রবীন্দ্রসঙ্গীতের নিজস্ব স্বরূপও ক্ষতিগ্রস্ত হতে পারে। পরিশেষে এই দ্বৈত পরিস্থিতির মধ্যে আমার এই প্রবন্ধটি একটি আলোচনামূলক পরিসর তৈরি করতে চায়, যেখানে প্রশ্নটি কেবল সুর বা গায়ন রীতির সংরক্ষণের নয়, বরং রবীন্দ্রনাথের ভাব, চেতনা এবং মানসিক দৃষ্টিভঙ্গিকে সমসাময়িক প্রজন্মের সঙ্গে কিভাবে যুক্ত রাখা যায়। এটি আজকে আমার বিষয়বস্তুর প্রধান উদ্দেশ্য। সবাইকে ধন্যবাদ এতক্ষণ শোনার জন্য। অনেক ধন্যবাদ শ্রীমতী মনীষা রায়। অত্যন্ত সময়োপযোগী একটি বিষয় এবং খুব সুন্দর মূল্যায়ন করেছেন আপনি। কারণ আজকের যুগে যেখানে বিভিন্ন ক্ষেত্রে একটা গলে গলো রব, সেখানে আমি যেহেতু নিজে নন্দন তত্ত্ব নিয়ে একটু চর্চা করি, সেখানেও সেই প্রাসঙ্গিকতা এবং বর্তমান প্রেক্ষিতে সংরক্ষণটা অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। কারণ আজ থেকে বেশ কিছু বছর আগের সংরক্ষণের পদ্ধতি আর এখনকার পদ্ধতি ভিন্ন। এখন ডিজিটালাইজেশনের জায়গা চলে এসেছে, যেটা সেই সময়ে যদি থাকতো, আমরা অনেক সেই রত্ন যারা ছিলেন রবীন্দ্রসঙ্গীতের তাদের কথাগুলো থেকে বঞ্চিত হতাম না, যেটা আমাদের একটা খুব বড় অপ্রাপ্তির জায়গা। তো সেই কারণে এই ধরনের বিষয় নির্বাচনগুলো আজকের যুগে অত্যন্ত প্রাসঙ্গিক। অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। নমস্কার সকলকে। আমাদের শেষ বক্তা সুস্মিতা অধিকারী, রবীন্দ্রসঙ্গীত বিভাগের স্নাতকোত্তর ছাত্রী। ওনার বিষয় রবীন্দ্র জীবনে ত্রিপুরার রাজবংশের প্রভাব। নমস্কার। এখানে উপস্থিত সমস্ত গুরুজনদেরকে আমার প্রণাম। আমার যেটুকু শেখা সমস্ত এই বিশ্ববিদ্যালয় থেকেই। আমি এই বিশ্ববিদ্যালয় থেকে 2024-এ এখান থেকে বেরিয়েছি। তো আজকে আমার বিষয়বস্তু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ত্রিপুরার রাজবংশের প্রভাব। কারণ আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের তৎকালীন সে সময়ে বিভিন্ন রাজবংশের সঙ্গে যোগাযোগ ছিল, কারণ তিনি নিজে একজন জমিদারির সঙ্গে যুক্ত ছিলেন। তো এই যোগাযোগ, তিনি যাদের সাথেই সে সময় তার যোগাযোগ ছিল, এই যোগাযোগ বেশিরভাগ সময় কবিগুরুর সাহিত্য, কখনো বা তার শিল্প আর বা কখনো তার সমস্ত সৃষ্টিকেই উদ্দীপিত করেছে। তেমনই রবীন্দ্রনাথের এই 80 বছরের জীবনের অধ্যায়ে 60 বছরই তার এই ত্রিপুরার রাজবাড়ির সঙ্গে এক অদম্য যোগাযোগ ছিল। যদিও রবীন্দ্রনাথ ঠাকুর এই যোগাযোগের কথা বারবারই স্বীকার করেছেন, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের এই যোগাযোগ শুধু তার সময় থেকে শুরু হয়েছিল তেমনটা নয়। এই যোগাযোগ শুরু হয়েছিল তার পিতামহ দেবশ্রী দ্বারকানাথ ঠাকুরের সময় থেকে। কারণ দ্বারকানাথ ঠাকুর ওই সময়ের ত্রিপুরার রাজার
রাজনৈতিক সহায়তা করেছিলেন। তারপরে দেবেন্দ্রনাথ ঠাকুর সেই সম্পর্ক কোথাও গিয়ে একটু সুদৃঢ় করেছিলেন, কিন্তু যখন তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের সময় থেকে এই সম্পর্ক আরও 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 গভীর হতে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে প্রথম যোগাযোগ হয় মহারাজা বীরচন্দ্র মানিক্যের। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর যখন ছোটোবেলায়, মানে ওনার প্রথম কাব্য আমরা জানতে পারি যে ভগ্ন হৃদয় যখন রচনা করেছিলেন, তো ওনার সেই রচনা সমস্ত জনসমক্ষে আসার এবং জনসমাদৃত হওয়ার আগেও মহারাজা বীরচন্দ্র মানিক্য ওনাকে শ্রেষ্ঠ কবির সম্মান দিয়েছিলেন। কারণ শোনা যায় যে মহারাজা বীরচন্দ্র মানিক্যের স্ত্রী বিয়োগ ঘটেছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সেই লেখনী হয়তো তখন জনসমাদৃত ছিল না, কিন্তু সেই লেখনী মহারাজা বীরচন্দ্র মানিক্যের মনে গভীর সান্ত্বনা দিয়েছিল। এর পরবর্তীকালে মহারাজা বীরচন্দ্র মানিক্য হয়তো মারা যান, তো রবীন্দ্রনাথ ঠাকুর এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর যখন পরবর্তীকালে রাজর্ষি কাব্য রচনা করেন, যেটা আমরা অনেকেই জানি যে হয়তো ত্রিপুরার রাজবাড়ি থেকে নেওয়া হয়েছে, তো রবীন্দ্রনাথ ঠাকুর এই বারবার স্বীকার করেছেন যে উনি যতবার এই রাজবাড়ির থেকে সাহায্য চেয়েছেন বা ওনার ওই রাজশ্রীর ইতিহাস রচনার ক্ষেত্রেও উনি সাহায্য পেয়েছেন। বীরচন্দ্র মানিক্য ওনার সাথে চিঠিপত্রের মাধ্যমেও সম্পর্ক রেখেছেন। বীরচন্দ্র মানিক্যের মৃত্যুর পর উনি হয়তো ভেবেছিলেন যে এই রাজবাড়ির সাথে ওনার সম্পর্ক শেষ হয়ে যাবে, কিন্তু ওনার পুত্র রাধাকিশোর মানিক্য আরও 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 সখ্যতায় ওনাকে জড়িয়ে ধরেন। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন এই ত্রিপুরার রাজবাড়ির সঙ্গে যুক্ত ছিলেন, তেমনি এই ত্রিপুরার রাজবাড়ির প্রতিটা মানুষ, ত্রিপুরার প্রাকৃতিক পরিবেশও ওনাকে গভীরভাবে সাহায্য করেছিলেন। সেটা ওনার সাহিত্য রচনাতে আমরা পাই, এছাড়াও ওনার ব্যক্তিগত জীবনেও আমরা এর প্রভাব পাই। ত্রিপুরার রাজবাড়ি ওনার যখন উনি বোলপুরে ব্রহ্মবিদ্যালয় স্থাপন করেছিলেন, এই ত্রিপুরার রাজবাড়ি হচ্ছে প্রথম রাজবাড়ি যেখান থেকে উনি আর্থিক অনুদান পেয়েছিলেন, এবং এই কথা রবীন্দ্রনাথ ঠাকুর বারবার বিভিন্ন জায়গায় স্বীকার করেছেন যে এই রাজবাড়ির থেকে আমি সাহায্য পেয়েছি। এবং উনি কথাও যখন ওনাকে উনি জীবন সায়ান্নে ভারত ভাস্কর উপাধি পেয়ে, যেটা ওনাকে ত্রিপুরার রাজবাড়ি থেকেই দেওয়া হয়েছিল, উনি কথাও স্বীকার করেছেন যে এই ত্রিপুরার রাজবাড়ির প্রতি আকর্ষণের আমার হয়তো আরেকটা কারণ হয়েছে এই ত্রিপুরার রাজবাড়ির বাংলা ভাষার প্রতি যে আকর্ষণ। কারণ যদি বাংলা ভাষা সে সময় ত্রিপুরার রাজভাষা না হতো তাহলে হয়তো আমি ত্রিপুরার প্রতি আকর্ষণ পেতাম না। তার পরবর্তীকালে তিনি এই ত্রিপুরা রাজবাড়ির সাথে তিনি আরও বিভিন্নভাবে যুক্ত থেকেছেন। শুধু রাধাকিশোর মানিক্য বা বীরচন্দ্র মানিক্য নয়, তিনি ওনাদের পরবর্তী জেনারেশন বীর বিক্রম মানিক্য অনেক রাজাদের সাথেই তুলনামূলকভাবে যুক্ত ছিলেন। এবং এই প্রথম বীরচন্দ্র মানিক্যের পরবর্তীকালে ওনার সন্তান রাধাকৃষ্ণ মানিক্যের সময় উনি ত্রিপুরায় আসেন, এবং এই ত্রিপুরায় আসার পর ওনাকে উনি আসেন বসন্ত পঞ্চমীর সময়, এবং ওনাকে গভীরভাবে সম্বর্ধনা দেওয়া হয়। এবং ওখানে গিয়ে উনি প্রথম উপলব্ধি করেন যে ওখানকার মণিপুরী নৃত্য দেখে উনি খুব আপ্লুত হন, এবং উনি ভাবেন যে এই মণিপুরী নৃত্য উনি শান্তিনিকেতনে নিয়ে আসবেন। তো তখন এই মণিপুরী নৃত্য আজকে যে শান্তিনিকেতনে গভীরভাবে ব্যাপ্ত হয়েছে, বা আমরা সবাই তাদেরকে আমাদের সবারই ভালো লাগে যে এই রবীন্দ্র নৃত্য আমাদের চারিদিকে ছড়িয়ে পড়ছে, এটা কিন্তু ওই ত্রিপুরার রাজবাড়ির থেকে নিয়ে আসা। ওখানকার বুদ্ধিমন্ত সিংহ, তারপরে অনেক গুরু সেখান থেকে আসেন, এবং ত্রিপুরার রাজারাই সেখান থেকে যখন শান্তিনিকেতনে ছোট্ট কিছু অল্প সংখ্যক ছাত্রের মাধ্যমে এই শান্তিনিকেতন শুরু হয়েছিল, ত্রিপুরার রাজবাড়িরাই বার্ষিক কিছু অনুদানের মাধ্যমে ছাত্রদেরকে শান্তিনিকেতনে পাঠাতে শুরু করেন। তো হ্যাঁ, আমরা সময় শেষ। ওকে, তো রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান, রবীন্দ্রনাথ ঠাকুর বারবার এটাই বলেছেন যে ত্রিপুরার রাজবাড়ির যতটা প্রভাব ওনার জীবনে আছেন, ত্রিপুরার রাজারা যতটা ওনার প্রভাব ওনার জীবনে স্বীকার করেন, ঠিক ততটাই প্রভাব রবীন্দ্রনাথ ঠাকুরও বারবার কৃতজ্ঞতা স্বীকার করেছেন এই ত্রিপুরার রাজবাড়ির কাছে। আজকে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার। অনেক ধন্যবাদ শ্রীমতী সুস্মিতা অধিকারীকে। রবীন্দ্রনাথের সঙ্গে ত্রিপুরার রাজ পরিবারের সম্পর্ক সর্বজনবিদিত, সেই ইতিহাসের প্রতিচ্ছবি খুব সুন্দরভাবে পেলাম আমরা। সেই সঙ্গে জানাই এই আজকের এই অধিবেশনের এখানেই সমাপ্তি। পরবর্তী আরও একটি সুন্দর অধিবেশন আছে। গত 1 ঘন্টায় আমি আবিষ্ট হয়ে বিচরণ করলাম রবীন্দ্র অঙ্গনে।
যে কোনো আলোচনা সভাই আমাদের সমৃদ্ধ করে, সেই সঙ্গে রবীন্দ্রসঙ্গীত বিভাগের আরও একটি প্রাপ্তি, সুন্দর কণ্ঠসঙ্গীত। আমি সত্যি আপ্লুত এবং আরও একবার কৃতজ্ঞতা জানাই অধ্যাপক রাজশ্রী ঘোষকে এবং সেই সঙ্গে বিভাগের প্রত্যেককে আমায় আমন্ত্রণ জানানোর জন্য। সবশেষে আমরা শংসাপত্র বিতরণ করি যারা যারা এই অধিবেশনে আমাদের সমৃদ্ধ করলেন। আমাদের এই সভা মুখ্য ডক্টর পৃথা ঘোষ সেন মহাশয়কে আমাদের তরফ থেকে, বিভাগের তরফ থেকে অনেক কৃতজ্ঞতা জানাই। এবং আমি এখন এক এক করে নাম ধরে ডাকছি, আপনারা আপনাদের সার্টিফিকেটটি আপনারা একটু এখান থেকে সংগ্রহ করুন। রোহিণী রায়চৌধুরী, গার্গী দাস বক্সী, শুভঙ্কর মণ্ডল, শাশ্বতী বিশ্বাস, দীপান্বিতা হাজরা, রিমা দাশগুপ্ত, তন্ময় কুমার সাহা, মঞ্জুরি চক্রবর্তী, সুস্মিতা অধিকারী, মনীষা রায়, পরবর্তী আলোচনা চক্রে যিনি মডারেটর, আপনি মহুয়া চক্রবর্তী, আপনি